নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বৈশাখের একেবারে তীব্র তাপদাহ, তাকে সঙ্গী করেই আমরা এক একটা দিন কাটাচ্ছি নববর্ষ বাংলার। সবথেকে মজার ব্যাপার হলো যে এর মধ্যে দিয়েও আমাদের হুঁশ ফিরছে না। প্রকৃতি বলছে যে আর কত অত্যাচার আমাকে সহ্য করতে হবে, কারণ দিনের পর দিন গরম বেড়ে যাচ্ছে। আর এই গরম বেড়ে যাওয়ার পরে আমাদের জীবনযাত্রা অসহ্য হয়ে উঠছে, এটা বলার অপেক্ষা রাখে না। ভারতবর্ষে বর্তমানে 500 কোটি গাছ লাগানো দরকার, না হলে আগামী কয়েক বছর পর এই স্বাভাবিক তাপমাত্রায় পৌঁছে যাবে 55-56 ডিগ্রি গরমে। তাই আসুন, অন্যের বিষয়ে কথা ওর কানে লাগানোর থেকে কয়েকটা গাছ লাগাই, যাতে এই পৃথিবীটা আমাদের বাসযোগ্য থাকে আর আমরা শান্তিতে থাকতে পারি। কয়েকদিন যাবৎ অনুষ্ঠানের জন্য আনকাট রাতের গল্পে আসা সম্ভব হয়নি, কিন্তু গতকাল একটা দীর্ঘতম অনুষ্ঠানের, কয়েকদিন ধরে চলা অনুষ্ঠান শেষ হওয়ার পর আজকে আবার আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আপনাদের সঙ্গে। আজকের আনকাট রাতের গল্প শুরু করব পরমহংস রামকৃষ্ণদেবের একটি কথাকে মনে করে। আমাদের ভারতবর্ষে এমনিতে ধর্মপ্রবণ মানুষ প্রচুর, এবং বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তার নিজের ধর্মকে প্রাধান্য দেন। ধার্মিক মানুষের সংখ্যা কমলেও ধর্মপ্রাণ মানুষের সংখ্যা একটুও কম নেই। সেই অর্থে আমরা ঈশ্বরকে মানি। হিন্দু সনাতন ধর্মে ভগবান শব্দটির অস্তিত্ব ভয়ঙ্করভাবে যে শব্দটি আমাদের প্রভাবিত করে, সেই ভগবান সম্পর্কে রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন সেটা দিয়েই আজকের আনকাট রাতের গল্প শুরু করব। বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ দত্ত প্রত্যেক দিন দক্ষিণেশ্বরে যান। একদিন ঠাকুর তাকে বললেন যে তুই রোজ কেন আসিস? তুই পড়াশুনো জানা শিক্ষিত ছেলে, কাজকর্ম বাদ দিয়ে রোজ কেন আমার এখানে আসিস? স্বামী বিবেকানন্দ বললেন যে আমি ভগবানের কথা শুনতে আসি। রামকৃষ্ণ পরমহংসদেব তাকে উল্টে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন জানেন? বললেন, ভগবান মানে কি? রামকৃষ্ণ পরমহংসদেব একটা গ্রামের মানুষ, পড়াশুনো না জানা, বিরাট বিদ্বান এসব তো অনেক পরের ব্যাপার। তিনি নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন যে ভগবান মানে কি? ভগবান বলতে কি বোঝো? এই প্রশ্নটা কখনো আমাদের মনে কি এসছে? রামকৃষ্ণ পরমহংসদেব উত্তর দিচ্ছেন, ভগবান মানে কি? বলছে ভগবানের প্রথম শব্দ। মানে হচ্ছে ভূমি বা ভূখণ্ড। সারা পৃথিবীতে এই ভূমি বা ভূখণ্ডের মাপ কত, সেটা আজ পর্যন্ত কেউ মাপতে সক্ষম হয়নি। ভগবানের মানে হচ্ছে গগন, আকাশ, যার কোনো সীমা পরিসীমা নেই, যা মাপা সম্ভব নয়, অসীম। ভগবানের অর্থাৎ হচ্ছে বায়ু। আমাদের শরীরে তার অস্তিত্ব আমরা অনুভব করি যখন বাতাস বয়, কিন্তু বাতাসকে মাপার, ছোঁয়ার, ধরার, পরিমাপ করার কোনো ক্ষমতাই আমাদের নেই। এবং ভগবান শব্দের শেষ শব্দটি হচ্ছে অর্থাৎ নক্ষত্র। ব্রহ্মাণ্ড জুড়ে, আকাশ জুড়ে যে নক্ষত্র, সেই নক্ষত্র রাশি, নক্ষত্র যে কতগুলো, তাহার দুঃসাহস কেউ দেখাননি সেটাকে গোনার, মাপার, সংখ্যা নির্ণয় করার। এটাই হচ্ছে ভগবান। ভূখণ্ড, আকাশ, বায়ু এবং নক্ষত্র। পরমহংসদেবের কাছে এগুলো কোনোটাকেই আমরা মাপতে পারি না, পরিমাপ করতে পারি না, সেগুলোর নির্ণয় করতে পারি না, তার সংখ্যা সেটাকে যোগ করতে পারি না। পরমহংসদেবের কাছে এটাই হচ্ছে ভগবান, যার অস্তিত্ব আছে কিন্তু তাকে পরিমাপ করা যায় না, ধরা ছোঁয়ার বাইরে, এবং সেটা অসীম।
এই তথ্যটা ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। দ্বিতীয় কথায় আসি, আরেকজন বিজ্ঞানের ভগবান। এই প্রজন্মের ছাত্রছাত্রীরা তার সম্পর্কে কতটা জানেন আমার ঠিক জানা নেই। তাকে বলা হতো বিজ্ঞানীদের বিজ্ঞানী, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারের পর আমেরিকার সাইমন কমিশন এসেছিল তার সঙ্গে দেখা করতে। তারা তারা জানতো যে ইনি ভীষণ বড় একজন পণ্ডিত এবং বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিরাট বড় মাপের একজন ব্যক্তিত্বের মানুষ। কারণ আমেরিকাতে তখন হুলুস্থুলুস পড়ে গিয়েছিল তার এই মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কার হওয়ার পর। তারা যখন এলেন সাইমন কমিশনের ব্যক্তিরা, সেই সময়ে পিসি রায়, প্রফুল্লচন্দ্র রায়, তার একখানি ধুতি কেচে দিয়ে সেটা শুকোতে দিয়ে গামছা পরে একটা চেয়ারে বসেছিলেন, আর অনতি দূরে একটা স্টোভে তার খাবার রান্না হচ্ছিল। তিনি নিজেই নিজের রান্না করতেন। এসে তো অবাক হয়ে গেলেন সাইমন কমিশনের ব্যক্তিরা, যে যা শুনে এসেছিলেন এ তো অন্য কাউকে দেখছেন। তিনি সেই অবলীলায় গামছা পরেই খুব স্বাভাবিকভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, ইনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরকম জীবনযাত্রার মধ্যে দিয়ে তিনি অভ্যস্ত ছিলেন। তিনি একটি পয়সা খরচ করে সকালের টিফিন খেতেন, 1 পয়সায় 2টো চাঁপা কলা। একবার এক ছাত্রকে কলা আনার জন্য বললেন, তো ছাত্রটি বাজারে গিয়ে 1 পয়সার পরিবর্তে একটু ভালো চাঁপা কলা 3 পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছিল। সেটা দেখে তো রেগে গেলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বলল, আমাকে পথে নামাবে? হ্যাঁ, জমিদারি হচ্ছে? 3 পয়সা দিয়ে 2টো কলা? ঠিক সেদিন তার পর মুহূর্তে প্রফুল্লচন্দ্র ঘোষ, কংগ্রেসের, তিনি এসে উপস্থিত হলেন যে কিছু অর্থের দরকার। ঘুণাক্ষরেও ভাবতে পারবেন না সেই মানুষটা, যে মানুষটা 1 পয়সার বদলে 3 পয়সা দিয়ে 2টো কলা কেনা হয়েছে বলে ছাত্রটিকে বকেছিলেন, তিনি খসখস করে 3000 টাকার চেক লিখে দিলেন। হ্যাঁ, ইনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি বলতেন বারবার যে প্রয়োজন পড়লে বিজ্ঞানীদের টেস্ট টিউব ছেড়ে গবেষণাগারের বাইরে আসতে হবে। বিজ্ঞানের গবেষণা অপেক্ষা করতে পারে, কিন্তু দেশের স্বাধীনতার সংগ্রাম অপেক্ষা করতে পারে না। স্বাধীনতার অধিকারের জন্য সবাইকে নামতে হবে। তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি মনে করতেন যে কাদার দলা থেকে একটি সুন্দর মাটির পুতুল বানানো যায়। তাই হাই স্কুল থেকে কলেজে পড়া ছাত্ররা নিচু ক্লাসে, তাদের পড়াতে তিনি একটু বেশি ভালোবাসতেন। এরকম একজন মানুষ, যাকে বিজ্ঞানীর বিজ্ঞানী বলা যায়, তিনি বিশ্বাস করতেন যে ভারতবর্ষের উন্নতি হতে পারে যদি ভারতবাসী স্বনির্ভর শিল্পে নিজেদেরকে প্রতিষ্ঠা করেন। বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাঙালি ব্যবসা করতে ভয় পায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় দেখিয়েছিলেন বাঙালি ব্যবসা করলে কোথায় পৌঁছাতে পারে। তার সবথেকে বড় উদাহরণ বেঙ্গল কেমিক্যালস। আজকে এই মানুষটির কথা বললাম কারণ আজকের প্রজন্ম, তারা চাকরিজীবী হওয়ার জন্য ভাবছেন, সামান্য একটা চাকরি পেলেই আমি নিশ্চিন্ত। তাদের ক্ষেত্রে দর্শনটা যে একেবারেই আলাদা ছিল প্রফুল্লচন্দ্র রায়ের মতো বিশ্বসেরা বিজ্ঞানীর, এবং সাধারণ থেকেও যে অসাধারণ কিছু করা যায় তিনি যা প্রমাণ করেছেন। তাই আজকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই জীবনের আর একটা দিক আপনাদের তুলে ধরলাম, যেখানে তিনি মিতব্যয়ী ছিলেন নিজের ক্ষেত্রে প্রয়োজনে, সেখানে দেশের জন্য চাঁদা দিতে তার কখনো হাত কাঁপেনি। কারণ বিজ্ঞান গবেষণার থেকেও বেশি গুরুত্ব দিতেন স্বাধীনতা আর স্বরাজের অধিকারের জন্য। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা আজকের প্রজন্ম যাতে আগ্রহ বোধ করে, তারা এগিয়ে আসে এবং পড়ে জানার চেষ্টা করে, তার জন্যই এই ঘটনাটা বলা। এরপর আসি, শিবদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি একটা এপিসোড করেছিলাম। শিবদাস বন্দ্যোপাধ্যায়কে তো আজকের প্রজন্মের গায়করা নাম উচ্চারণ করেন না, কিন্তু তার বিখ্যাত লেখা গানগুলো সবাই করেন। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের আর একটা দিকের ঘটনা বলবো, যে একজন মানুষ খ্যাতির চূড়ায় পৌঁছে কতটা সাধারণ এবং লোভ লালসা মুক্ত থাকতে পারেন, সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব। রুমা গুহ ঠকারতার একটা গানের দল ছিল কলকাতায় কয়ার। সেখানে শিবদাসবাবু একটা গান লিখেছিলেন, ভারতবর্ষ সূর্যের এক নাম।
এবং অমিত কুমার সেই গানটি নিয়ে গিয়ে কিশোর কুমারকে শুনিয়েছিলেন। কিশোর কুমার সেই গানটা শোনার পর বলেছিলেন, এই লেখককেই চাই, এই গীতিকারকেই চাই, আমার আগামী বছরে পুজোর গানের অ্যালবামের গান ইনিই লিখবেন। সেই মতো ডাক পড়ল শিবদাস বন্দ্যোপাধ্যায়ের, তিনি গেলেন বোম্বাইতে। কিশোর কুমারের বাড়িতে বসেই গান লিখতে হবে, কিশোর কুমারের আবদার, এবং তার পুরো বাগানটা, সেখানটাকে একেবারে দিনের আলোর মতো লাইট লাগিয়ে সেখানে চেয়ার টেবিল পেতে সেখানে চলতো গান লেখা, সুর করা। একেবারে এলাহি ব্যাপার, আবার যুদ্ধকালীন তৎপরতাও বটে। একদিন কিশোর কুমার দেখলেন গান লেখার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই শিবদাসবাবু উঠে যাচ্ছেন, আবার খানিকক্ষণ পরে চলে আসছেন। তো তিনি বললেন, আপনি বারবার উঠে যাচ্ছেন কেন, কোনো সমস্যা? তারপর বললেন, না আসলে, বুঝতে পারলেন কিশোর কুমার, ও সিগারেট খাবেন তাই এখানে বসেই খান না, বারবার উঠে গেলে তো কাজটাতে ক্ষতি হচ্ছে, আপনার তো মনোসংযোগ নষ্ট হচ্ছে, এখানেই খান সিগারেট। সিগারেট খাওয়ার কথা বলতে বললো, হ্যাঁ ঠিক আছে, শিবদাসবাবু বললেন। পরক্ষণেই কিশোর কুমার বললেন, আচ্ছা এবারে অ্যালবামে আপনি তো এত কিছু নিয়ে গান লেখেন, এই সিগারেট নিয়ে একটা গান লিখুন, আমি গাইব। তিনি লিখে ফেললেন, সেইখানে বসেই লেখা হলো গান, সুর করলেন কিশোর কুমার সেখানে বসেই। সিগারেট নহ তুমি শ্বেত পরি। পরক্ষণেই কিশোর কুমার বললেন যে, চায়ের প্রতিও তো আপনার খুব ভালোবাসা, তো চাটার বাদ থাকে কেন, চায়ের উপরেও একটা গান লিখুন, আমি গাইব। শিবদাস বন্দ্যোপাধ্যায় ভাবলেন, কি পাগলের পাল্লায় পড়েছি রে বাবা। ঠিক আছে, চায়ের উপরে গান লেখা হলো, সেই গানও রীতিমতো জনপ্রিয় হলো। এক কাপ চা মুখে ধরতেই মনে পড়ে যায়। এরপর কিশোর কুমার কথায় কথায় গান লেখা চলছে, সব কিছু হচ্ছে। তিনি বললেন, আমি একটা সিনেমা অর্ধেক করে রেখে দিয়েছি, সিনেমাটার নাম আজনবী, তাতে একটা হিন্দি গান আছে আমার বড্ড প্রিয়, আপনি এই গানটা বাংলাতে যদি আমাকে লিখে দেন, হিন্দি গানটা শুনে, তাহলে পুজোর অ্যালবামে ওই গানটাকেও আমি গাইব, সুর দেব। বুঝতে পেরেছেন শিবদাসবাবু তিনি পাগলের পাল্লায় পড়েছেন, আর রেহাই নেই, যা বলছেন তাই করতে হবে। তিনি লিখে ফেললেন সেই গানটা শোনার পর, বাংলা গান, প্রেম বড় মধুর, কবু কাছে কবু সে দূর। এরপর একদিন গান লেখার পাঠ চলছে, লীনা চন্দ্রভারকার তাদের এই আসরে এসে যোগ দিলেন। কিশোর কুমার লীনা গাঙ্গুলিকে পাশে নিয়ে বললেন, দেখুন আমাদের এই প্রেম, এই যে ভালোবাসা, এটাকে নিয়ে একটা রোমান্টিক গান লেখা যায়, একবার চেষ্টা করুন না, একটা লিখে ফেলুন না গান। শিবদাসবাবু লিখলেন ওখানে বসেই, দুজনকে সামনে রেখে, আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। যাই হোক, এই গান লেখা, ওখানে বসে সারাদিনের এই অভিজ্ঞতা নিয়ে এক সময় গান লেখা শেষ হলো। শিবদাসবাবু ফিরে আসবেন, তার যেটা পারিশ্রমিক কিশোর কুমার দিয়ে দিয়েছেন, তিনিও তৈরি হচ্ছেন কলকাতায় ফিরবেন বলে। হঠাৎ করে অমিত কুমার একটা ব্রিফকেস বা অ্যাটাচি নিয়ে এসে বললেন, এটা বাবা আপনাকে দিয়েছেন, এটা আপনি রাখুন, আর এটা আপনি কলকাতায় গিয়েই খুলবেন, বাবা বলেছেন। কিছুতেই নেবেন না শিবদাস বন্দ্যোপাধ্যায়। তারপরে খুলতে বারণ করেছে, তবু তিনি জোর করছেন অমিত কুমারকে, না আগে আমি দেখি এর ভিতরে কী আছে, তারপর নেব। এবং অনেক বলা কওয়ার পর শেষে বাধ্য হয়ে অমিত কুমার খুললেন। খোলার পর দেখা গেল তার মধ্যে একটা প্যাকেট, এবং প্যাকেট খুলতেই দেখা গেল রাশি রাশি টাকা। অবাক হয়ে গেলেন শিবদাসবাবু, বললেন, এই টাকা কি হবে? বলছে, এটা বাবা আপনাকে দিয়েছেন, খুশি হয়ে দিয়েছেন, এটা আপনার, আপনি রাখুন। শিবদাসবাবু কিছুতেই নেবেন না, বলছে, না না, আমি আমার পারিশ্রমিক পেয়ে গেছি, এটা আমার কোনো প্রয়োজন নেই। এবং দিনের শেষে তিনি কলকাতায় ফিরে এসেছিলেন সেই টাকার একটি টাকাও না নিয়ে। এত বড় মাপের শিল্পী, গুণী মানুষ, সৃষ্টি করার বহু গানের যিনি একজন স্রষ্টা, আসলে বোধহয় এরাই সব থেকে বড় মানুষ, যারা লোভ আর লালসাকে সংবরণ করতে জানেন, যাদের প্রয়োজনটা খুব সীমাবদ্ধ। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের আজকের দিনে দেখা যায় কি না জানি না, কিন্তু দেখা গেলে আমরা খুঁজছি, এরকম ধরনের শিল্পীদের খুঁজছি যারা ইতিহাসকে রচনা করতে পারেন। জানি না, আমার চোখে এখনও পড়েনি এই প্রজন্মে এরকম শিল্পী। সবাই তো একটুখানি কিছু নামটাম হয়ে গেলে বড় গাড়ি ইএমআইতেও নিয়ে নিয়ে ঘোরেন, মানে তাদের ধারে কাছে যেতে পারবো না, 4টে বাউন্সার, সিকিউরিটি গার্ড। আসলে মানুষের দ্বারা তারা জনপ্রিয় এটা ভুলে যান, আর মানুষকেই তারা অবহেলা করেন, তাদেরকে দূরে সরিয়ে দেন, ভালোবাসার মানুষগুলোকে কাছে আসতে দেন না। কিন্তু এই মাটিতে পা দিয়ে চলা শিবদাসবাবুদের বড্ড বেশি প্রয়োজন।
যারা সব কিছুর ঊর্ধ্বে, লোভ, লালসা, খ্যাতি, কোনো কিছুই তাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না। এই ঘটনাটা বললাম কারণ এই গানগুলো তো আপনারা শুনেছেন, কিন্তু এই ঘটনার সঙ্গে আপনাদের অনেকের হয়তো পরিচয় নেই। এবং এই মানুষটার সঙ্গেও, শিবদাস বন্দ্যোপাধ্যায়, যিনি লোভ লালসাকে বর্জন করে জীবনে একটা আলাদা দিক তৈরি করতে পেরেছিলেন। আমাদের শ্রদ্ধা দর্পণে বাংলা এবং আনকাট রাতের গল্পের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সঙ্গীতের, সংস্কৃতির দুনিয়ার পক্ষ থেকে, যে আমরা এরকম মানুষদেরকে চাই, লোভ লালসাহীন একটা আলাদা ইতিহাস যারা রচনা করেন। হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে অনেক ঘটনা আছে, ছোট্ট ছোট্ট করে একটু ছুঁয়ে যাব। শুরু হেমন্ত মুখোপাধ্যায়ের গানের জগতে বড্ড অন্যরকম, সেটা অনেকেই জানেন না। হেমন্ত মিত্র ইনস্টিটিউশনের রেজিস্টার থেকে নাম কাটা গিয়েছিল তার শুধুমাত্র গান গাওয়ার কারণে। বাবা পছন্দ করতেন না গান গাওয়া, রীতিমতো বিরোধী ছিলেন। এই বয়সে গান, একেবারে লাফিয়ে উঠলেন। কিন্তু হেমন্ত তো গান ছাড়া বাঁচবেন না। হ্যাঁ, শেষে কবি সুভাষ মুখোপাধ্যায় তাকে জোর করে ধরে নিয়ে যান আকাশবাণীতে অডিশন দিতে। সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় জ্যোতিকা রায়ের গান খুব ভালোবাসতেন, গাইতেন। এরকম ঈশ্বর প্রদত্ত কণ্ঠস্বর যার, তার বাবা তাকে গান গাইতে দেবে না। কলেজে ফেস্ট হলে, কলেজের অনুষ্ঠান হলে সমরেশ রায় গান করেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়কে গান করতে দেওয়া হয় না। এবং তার হয়ে লড়াই করেন, প্রতিবাদ করেন কবি সুভাষ মুখোপাধ্যায়। সেই কবি সুভাষ মুখোপাধ্যায় প্রথম নিয়ে গিয়েছিলেন তাকে অল ইন্ডিয়া রেডিওতে, আকাশবাণীতে। সেখানে তিনি গান করলেন, অডিশন দিলেন এবং পাশ করলেন। কিন্তু মুশকিল হলো, পাশ করলে এবার যেদিন তার রেডিওতে গান করার সময়, সেই সময় তিনি জানেন বাবা কিছুতে রাজি হবেন না। তো বাবাকে রাজি করতে গেলে মাকে রাজি করতে হবে। মাকে অনেক অনুরোধ করে অবশেষে রাজি করলেন এবং মা গিয়ে বাবার থেকে পারমিশন নিয়ে এলেন। সেদিনের থেকে খুশি হেমন্ত আর জীবনে হননি। এবং পারমিশন তো পেয়ে গেলেন বাবার, কিন্তু কি গাইবেন? এই কী গাইবেন ভাবতে ভাবতে তার কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথা মনে পড়লো, যে একমাত্র মুশকিল আসান হচ্ছে সুভাষ। গিয়ে বললেন, ভাই আমার জন্য দুটো গান লেখ। আমি কি গাইব না হলে? অনেক জোরাজুরি করার পর কবি সুভাষ মুখোপাধ্যায় গান লিখলেন হেমন্তের জন্য, যেটা প্রথম আকাশবাণীতে বসে লাইভ সম্প্রচার হতো তখন। হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন সেই গান, আমার গানেতে এলে, আমার গানেতে এলো চিরন্তনী। মাকে বলেছিলেন যে আপনি আমার গান শুনবেন তো? এবার তখন ভবানীপুরে যে পাড়ায় থাকতেন হেমন্ত মুখোপাধ্যায়রা, সে পাড়াতে কেবল দুটো রেডিও। হেমন্ত মুখোপাধ্যায়ের মা গানের সময় বিকেলবেলায় সেই ছাদে উঠলেন। পাশের বাড়ি যাদের রেডিও ছিল তাদের বলা ছিল, তারা তাদের ঘরের জানলা খুলে দিলেন। সেই রেডিওতে ভেসে এলো, এবার আপনাদের সামনে গান শোনাবেন হেমন্ত মুখোপাধ্যায়। শিহরণ খেলে গেল, গোটা পাড়া সেদিন অবাক হয়ে শুনেছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গান। আর তারা তারপর সারা ভবানীপুরের বুকে ছড়িয়ে পড়েছিল, একটা ছেলে দারুণ গাইছে আমাদের পাড়ার, যেন একেবারে পঙ্কজ মল্লিক। এবং হেমন্তকে পরে ডাকা হতো ছোট পঙ্কজ বলেও। হ্যাঁ, সেই ছোট পঙ্কজ একদিন নিজের আলাদা করে উপন্যাস, উপাখ্যান, সুরের জগতে সম্রাটের সিংহাসনে অধিষ্ঠান, সব কিছুই তিনি করতে পেরেছিলেন। আর তিনি এই লড়াইটার ইতিহাসটাকে মনে রেখে তিনি গেয়েছিলেন, একদিনে তো হইনি আমি তোমাদের এই হেমন্ত। আর যাওয়ার পথে তিনিও তো আমাদেরকে রচনা করে গেছেন যে লড়াইতে হার জিত থাকবে, কিন্তু থেমো না। কারণ তিনি নিজেই একটা গানের স্বরলিপি। তাই তো আজও তার গান আমাদের মনে নাড়া দেয়। যখন গভীর রাতে শুনতে পাই ওরকম ব্যারিটোন ভয়েসের কণ্ঠস্বর ভেসে আসে কোথাও দূর থেকে, আমার গানের স্বরলিপি লেখার হবে। হেমন্ত মুখোপাধ্যায়ের এই শুরুর অভিযানটা হয়তো অনেকের জানা নেই, তাই একটু জানালাম, যাতে আজকের প্রজন্মের শিল্পীরা নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে যারা গান বাজনা করেন, সাধনা করেন, তাদের হয়তো সাধনাটাতে আরও বেশি করে শক্তি আসবে, যে এত বড় মাপের শিল্পীদেরও কত ধরনের প্রতিবন্ধকতা সহ্য করতে হয়েছে।
আরেকজন বাঙালির কথা বলবো, যে বাঙালি আমাদের বিশ্বের বুকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট সম্মান তিনি এনে দিয়েছিলেন, কিন্তু আজকের প্রজন্ম তাকে মনেও রাখেনি, ভুলেও গেছে, অবহেলা করে, এবং তার কথা আজকের প্রজন্মে আলোচনাই করে না। কটা নাম বলছি, দেখুন তো তাদের সম্পর্কে কি মনে পড়ে। ডেভিড লিন, রোমান পলোনস্কি, জেমস আইভরি, সত্যজিৎ রায়। এই চারজন ব্যক্তির নাম উচ্চারণ হলেই একটা জিনিসই মনে হয়, পৃথিবীর বাঘা বাঘা শ্রেষ্ঠ অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা পরিচালকেরা। ডেভিড লিন, রোমান পলোনস্কি, সত্যজিৎ রায় এবং জেমস আইভরি, এই চারজনের ছবিতেই কাজ করেছেন এই বাঙালি অভিনেতা। হ্যাঁ, এই বাঙালি অভিনেতাকে আমেরিকাতে মোশন পিকচার্স অব আমেরিকা, তাদের যে বাফটা অ্যাওয়ার্ডস, সেই অ্যাওয়ার্ডে তাকে বলা হয়েছিল নিউ ইন্টারন্যাশনাল স্টার। আমেরিকার বুকে দাঁড়িয়ে এই আন্তর্জাতিক স্বীকৃতিতে বাফটা অ্যাওয়ার্ডসে তিনি পুরস্কৃত হয়েছিলেন, প্রথম ভারতীয় বাঙালি অভিনেতা। বাঙালি অভিনেতা অনেকেই আমরা জানি, চুনিবালা দেবী, তিনি সবার প্রথম পুরস্কৃত হন ভারতবর্ষের চলচ্চিত্রে, এবং সেটি পথের পাঁচালীর জন্য, ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যাল। তারপরে 1963-তে সাত পাকে বাঁধার জন্য সুচিত্রা সেন পান মস্কোতে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার। তারপর প্রথম ভারতীয় মূল চরিত্র অভিনেতা হিসাবে নিউ মিলেনিয়াম স্টার, এই একমাত্র বাঙালি এবং ভারতীয় যিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, সেই অভিনেতা একজন বাঙালি, যার জন্মগত নাম পার্থ সারথী ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। জমিদার বংশ, বাবা মা দুদিক থেকেই তিনি জমিদার হলেও তিনি বড় হয়েছেন পাহাড়ে, শিলং। এই মানুষটি পরবর্তীকালে 1977-এ সত্যজিৎ রায়ের শতরঞ্জ কে খিলাড়ি চলচ্চিত্রের মাধ্যমে তার আত্মপ্রকাশ। এই মানুষটি পেয়েছিলেন আমেরিকাতে দাঁড়িয়ে তার সেই অ্যাওয়ার্ড, মোশন পিকচার্স অব আমেরিকা, যেটাকে বলা হয় শারোমা অ্যাওয়ার্ডস, শোরামা অ্যাওয়ার্ডস। এবং এই শোরামা অ্যাওয়ার্ডস তিনি পেয়েছিলেন প্যাসেজ টু ইন্ডিয়া, ডেভিড লিনের এই চলচ্চিত্রের জন্য। ব্রিটেন থেকে পেয়েছিলেন, ক্ষমা করবেন আগে একটু ভুল বলেছি, সেটা আমেরিকা নয়, ব্রিটেন থেকে পেয়েছিলেন সেরা ব্রিটেনের চলচ্চিত্রের পুরস্কার, অর্থাৎ বাফটা, BFTA, বাফটা অ্যাওয়ার্ড। আর ডেভিড লিনের প্যাসেজ টু ইন্ডিয়া, যার স্ক্রিপ্ট, চিত্রনাট্য তৈরি করেছিলেন ভি শান্তারাও, 1982 সালে সেই প্যাসেজ টু ইন্ডিয়া, যার গল্প অনুযায়ী লেখা হয়, সেটা হচ্ছে E.M. ফস্টার, এবং সেখানে তিনি পুরস্কৃত হন। আর পুরস্কারের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন তাদের থেকে যারা ছিলেন সেই দৌড়ে, তারা ভাবতে পারছেন না কারা। হলিউডের বিখ্যাত অভিনেতা অল পিসানো, জ্যাক নিকলসন, পিটার ওটুল, রবার্ট ডিনিরো আর পিটার সেলার্স, এরা ছিলেন নমিনেশনে। তাদের সঙ্গে লড়াই করে একজন বাঙালি পার্থ সারথী বন্দ্যোপাধ্যায়, যার পোশাকি নাম, তিনি জিতে নিয়েছিলেন সেই সেরার পুরস্কার। 1984-তে সত্যজিৎ রায়ের ঘরে বাইরেতে তার আবার সিনেমা, বাংলা সিনেমা প্রত্যাবর্তন। ততদিনে 3বার জাতীয় পুরস্কার তার জীবন ছুঁয়ে গেছে। রোমান পলোনস্কির ছবিতে কাজ করেছেন, বিটার মুন যে চলচ্চিত্রের নাম। জেরি লন্ডনের চলচ্চিত্রে কাজ করেছেন, দাদাহো ইজ ডেথ। রোনাল্ড নিয়েম, তাকে নিয়ে কাজ করেছিলেন ফরেন বডি হলিউড সিনেমায়। এই মানুষটি সারা বিশ্বে বাঙালির একটি গর্ব। সেই মানুষটি ক্রমে ক্রমে বাংলা এখনকার ধারার চলচ্চিত্রে অভিনয় করেন। লাঠি দিনের পর দিন আমাদের চলচ্চিত্রের পর্দায় দেখানো হয়, হল উপচে পড়ে। সেই মানুষটি আস্তে আস্তে চলচ্চিত্রে ব্রাত্য হয়ে যান এবং জড়িয়ে পড়েন 1990-এর পর থেকে উত্তরাখণ্ড আন্দোলন নিয়ে, উত্তরাখণ্ড সলিডারিটি নেটওয়ার্ক,
তার তৈরি করা এই নেটওয়ার্ক সারা বিশ্বে সারা ফেলে দেয়। সামাজিক কাজ উত্তর উত্তর পূর্ব ভারত, সারা ভারতবর্ষ জুড়ে তিনি এই সামাজিক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করেন। এই বিখ্যাত বাঙালির নাম বলবো, কিন্তু তার আগে বলি তাকে নিয়ে আর্জেন্টিনার বিখ্যাত পরিচালক পাবলো সিজার তিনি তৈরি করছেন রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকম্পেকে নিয়ে একটি চলচ্চিত্র। সেখানে রবীন্দ্রনাথের ভূমিকায় এই বঙ্গ সন্তান, যাকে অবহেলায় আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি আমাদের মন থেকে, আমাদের হারিয়ে যাওয়ার আস্তাকুড়েতে, তিনি পার্থ সারথী বন্দ্যোপাধ্যায়, যাকে চলচ্চিত্র জগৎ চেনেন ভিক্টর ব্যানার্জি বলে। আজকে রাতের গল্পে একটা গল্প দিয়ে শেষ করব, যে গল্পটা শিক্ষামূলক, আমাদের নতুন করে সাড়া দিয়ে যায়। খুব ছোট্ট করে বলবো কারণ সময়টা অনেকক্ষণ হয়ে গেছে। এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, চৈত্র মাসের ঠাঁটা রোদ্দুরে দেখলেন মাথায় ইঁট পেতে এক ভদ্রলোক শুয়ে আছেন, একজন মানুষ শুয়ে আছেন রাস্তার পাশে, ওই গরমে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। তিনি তাকে গিয়ে বললেন, ভাই তুমি এখানে শুয়ে আছো কেন, তোমার কি ঘর বাড়ি কিছু নেই? তা বললো, না আছে, আমি গ্রামে থাকি, শহরে এসছি, আমি পেন বিক্রি করি এবং এটা বিক্রি করে আমি আবার গ্রামে ফিরে যাই। বললো, পেন বিক্রি করো, কত টাকার বিক্রি হয়েছে? বলছে 100-150 টাকা হয়ে যায়। বললো, তোমার এতে সংসার চলে? সেই পেনওয়ালা বললেন, চালালেই চালানো যায়। এবার না ভদ্রলোক কথা বলছেন আর অবাক হচ্ছেন, বলছে তোমার এতে তুমি সারাদিন এত পরিশ্রম করো, এটুতে হয়ে যায় তোমার সংসার? বলছে, সন্ধেবেলায় গিয়ে পাড়ায় গণেশের দোকানে, সাইকেলের দোকানে কাজ করি, তবে মেয়েটার বড্ড শরীর খারাপ, সেটাই খুব চিন্তায় রয়েছে। তখন সেই বড়লোক ভদ্রলোক তার হাতে 500 টাকার একটি নোট দিয়ে বলেন যে, তুমি এটি নিয়ে যাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিও। সেই গরিব মানুষ পেনওয়ালা বলেন, না আমি এভাবে পয়সা নিতে পারবো না, আপনি আমার থেকে বরঞ্চ 20 টাকার পেন কিনুন, আমার পেনে না খুব সুন্দর গন্ধ বেরোয় কালি থেকে। ভদ্রলোক অবাক হয়ে যান যে এই মানুষটা সৎ। তিনি বলেন, দেখো তুমি সৎ মানুষ, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই, আমার অনেক পয়সা, কিন্তু তোমার যদি তার থেকে সামান্য কিছু দেই, তাতে তুমি অনেকটা উপকার করতে পারবে, তোমার জীবনকে অনেক বেশি বড় করতে পারবে। এই কথা বলার পর ভদ্রলোক তাকে বলেন, তুমি আমার সঙ্গে দেখা করো। তখন পেনওয়ালা অবাক হয়ে বলে, আপনি তো আমাকে চেনেনও না। বলছে, আমি মনে হয়েছে যে আমার অনেক টাকা আছে, তোমার এইটুকু টাকা দিলে আমার কিছু এসে যাবে না, কিন্তু তোমার হয়তো অনেক উপকার হবে। এরপর সেই ভদ্রলোক তাকে 50,000 টাকা দেন ডেকে, এবং তিনি বলেন, আমার যে কাপড়ের ব্যবসা, তুমি সেই কাপড় কিনে নিয়ে যাও আমার থেকে, এই টাকা দিলাম এবং ব্যবসা করো। কয়েক বছর পর দেখা যায় সেই পেনওয়ালার 3টে বড় বড় কাপড়ের দোকান, গোটা চারেক গাড়ি হয়েছে, ইতিমধ্যে তার 4-5টা বাড়ি, ফ্ল্যাট, এবং সে প্রচুর টাকার মালিক। একদিন সেই বড়লোক ভদ্রলোক তিনি গেছেন ডাক্তারের কাছে, গিয়ে দেখছেন পেনওয়ালা সেখানে বসে আছেন। তাকে দেখতে পেয়ে পেনওয়ালা এসে প্রণাম করলেন। তখন বড়লোক ভদ্রলোক তিনি বললেন যে, তুমি এখানে কি ব্যাপার? বলছে, না আসলে আমি এখানে আসি আমার চেক আপ করানোর জন্য, এখন প্রতি মাসেই আসতে হয়, শরীরে বাসা বেঁধেছে সুগার প্রেশার সবই। বলছে, সে কি, তোমার এখন এত টাকা পয়সা, এত তোমার তো এখন অনেক ভালো থাকা উচিত, তাহলে তোমার এত ডাক্তার দেখাতে হচ্ছে কেন, এত রোগ কেন? বলছে, আগে যখন আমি পেন বিক্রি করতাম তখন আমার কিছু হারানোর ভয় ছিল না, তখন হারালে কেবল 150 টাকা হারাতে হতো, এখন আমার কাছে কোটি টাকা হারানোর ভয়, আমি এখন কোটিপতি। আর তার থেকে বড় কথা, এখন আমার পরিবারের থেকেও অনেক বেশি বড় পরিবার, সেটা হচ্ছে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে টেক্কা দিতে হয়, স্ট্যাটাস রক্ষা করতে হবে। আগে মেয়েটি, বাড়ির স্ত্রীটি খুব সুখী ছিল অল্পেতে, এখন বউকে হীরের গয়না দিলেও সেটাতে সে সন্তুষ্ট নয়। মেয়ে যখন জ্বরে পড়তো, চিন্তায় পড়তাম, এখন মেয়েকে সব দেওয়ার পরেও মেয়ের যদি কোনো কিছু স্বপ্ন পূরণ করতে না পারি, চাহিদা পূরণ করতে না পারি, মেয়ে ডিপ্রেশনে চলে যায়। এই অদ্ভুত অদ্ভুত রোগ ডাক্তার আমায় বলছে, মেয়ের ডিপ্রেশনে যাওয়া, কোনো কিছুতে সন্তুষ্ট না হওয়া। আমার এই সমস্ত চিন্তায় আর রাতে ঘুম হয় না। এখন তাই কোটি টাকার বিছানাতেও আমি রাত্রে ঘুমোতে পারি না। বড়লোক ভদ্রলোক মুচকি হাসলেন, হেসে বললেন, ঠিক একদিন আমিও এই অবস্থায় ছিলাম, তখন আমার গুরু বলেছিলেন যে, সৎ কোনো গরিব মানুষকে সাহায্য করো, দেখবে তুমি শান্তিতে ঘুমাবে। এটা শোনার পর সেই পর মুহূর্তেই দেখা গেল সেই পেনওয়ালা সে ওখান থেকে বেরিয়ে গিয়ে গাড়ি স্টার্ট দিল, তার গন্তব্য এখন শহরের ফুটপাত। সেও খুঁজে বেড়াচ্ছে কোনো একজন এরকম সৎ, ফুটপাতে আরামে ঘুমিয়ে থাকা মানুষকে। সন্ধান ফুটপাতের। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।